তাদের রেজাল্টে, তাদের উপস্থিতিতে, তাদের সাথে আচরণের ক্ষেত্রে শিক্ষকরা বিভিন্ন সময়ে নানা ধরনের বৈষম্য করেছে। শুধু বাংলা ডিপার্টমেন্টই নয়, এই বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ অনেক বিভাগেই আমরা এই সমস্যাগুলো দেখেছি এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই রূপান্তরের স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে বলে আমরা মনে করি। আমরা ভেবেছিলাম যে ছাত্র ও শিক্ষকদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে। আমরা ভেবেছিলাম শিক্ষক, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি এরকম হয়রানিমূলক রেজাল্টের মধ্য দিয়ে আমাদের তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের এখানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শিক্ষার্থী আজিজুর রহমানকে। কথা আমি তো বলতে পারি, আমার অনেক বন্ধুদের কথা আমি জানি। 2.96 অনেক উঠেছে। আমি আসলে জানি যে 2.96 বর্তমানে সময়ে আমরা আসলে কতটুকু অযোগ্য, মানে আমরা শিক্ষার্থী হিসেবে কতটুকু অযোগ্য, যাতে করে আমাদের একটা বেছে 15 থেকে 16 জন কিভাবে 2.96 পায় এবং 63 জন কিভাবে মাস্টার্স রেজাল্টে 3 পায় না। এটা আসলে যেখানে আমাদের অনার্সের ফাইনাল রেজাল্টে 9 জন, যেখানে 9 জন সেকেন্ড ক্লাস পেয়েছে, মাস্টার্স হিসেবে কিভাবে 63 জন হয়, এটা আসলে আমার আসলে বোধগম্য হয় না। আমরা বিভিন্ন ছোট ছোট ক্লাস নিয়ে অনেককে পড়াই, আমরা আসলে নির্দিষ্ট মানদণ্ড অল্প হলেও আমাদের একটা সিস্টেম করে রাখছে, যে সিস্টেমের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবসময় সঠিক, তারা কোনো ভূমিকা করতে পারে না। অথচ বিশ্ববিদ্যালয়ে আমরা এমন অনেক নজির দেখেছি, তারা বলেছেন যে খাতা কাটার সময় কোনো রকম ভুল হয় নাই, একদম 100তে 100 সঠিক হয়েছে, কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে যখন ওই খাতা বিভিন্ন কারণে তদন্তের মাধ্যমে দেখা হয়েছে, তখন ঠিকই শিক্ষকদের ভুল বেড়ে আসছে। কারণ নাম্বার কয়েকটা প্রশ্নের উত্তরে নাম্বার যুক্ত করা হয় নাই, কারো খাতা বাদি দেওয়া হয়েছে, কারো খাতা খুঁজে পাওয়া যায় নাই। এই দুষ্ট শিক্ষার্থীরা শিক্ষকদের এই অবহেলার কারণ হতো শিক্ষার্থীরা যারা এখানে টাকা দিয়ে, শ্রম দিয়ে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে পড়তে এসেছে, নিজের বাপের টাকা খরচ করে, নিজের পরিবার টাকা খরচ করে, ক্যাম্পাস থেকে শহরে গিয়ে টিউশন করে পড়াশোনা করে, যারা এখানে নিয়মের মধ্যে বলা আছে বিশ্ববিদ্যালয়ের খাতা পুনর্মূল্যায়নের কোনো সুযোগ থাকবে না। আর এই সুযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একজন স্বৈরাচার হয়ে উঠেছেন। এটা শুধুমাত্র বাংলা বিভাগের চিত্র না। আপনি বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো ডিপার্টমেন্টে গিয়ে দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের চিত্র একই। ওনারা এই ধরনের নিয়মের এই রিস্কটুকু নিয়ে আমাদের সাথে একত্রতা পোষণ করার জন্য আমি আমার জুনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিভাগের বাইরে থেকে বিভিন্ন ছাত্র সংগঠনে যারা আমাদের সাথে সংগঠন প্রকাশ করেছেন তাদেরকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি করেন? প্রত্যেকের শিক্ষকের পেছনেই কোনো না কোনো একটা পলিটিক্যাল লবিং, কোনো না কোনো একটা দুর্নীতির খেলা কিন্তু আমরা এখানে বের হয়ে যাবে। প্রত্যেকের অবস্থা কিরকম? 2-1 ভাগ করতে পারে, কিন্তু অধিকাংশ শিক্ষকদের এই অবস্থা। এখন যারা হচ্ছে দুর্নীতি করে টাকা দিয়ে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, তাদের কাজ তো হবে বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতি করা। তারা তো শিক্ষকদের কথা ভাবার মতো মানসিকতা রাখেন না। তারা ক্যাম্পাসে আসেন, নিজের অফিসে যান, চেম্বারে বসে শিক্ষকদেরকে কিভাবে পড়াবে সে চিন্তা না করে তারা করেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোন জায়গায় কোন রাজনৈতিক ভাবে কারা বাদ দেওয়া যায়, কারা ঢুকানো যায়, কোন পদে কাকে দেওয়া যায়, এই বিষয়গুলো তারা করেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভাগের কথা যদি বলি, আমাদের বিভাগের শিক্ষকরা একটা জিনিস খুব ভালো পারেন, সেটা হচ্ছে ক্লাসের ঘোষণা দিয়ে ক্লাসে না আসা। 4টা-5টায় ক্লাসের ঘোষণা দিবেন, শিক্ষার্থীরা সাগরে ট্রেনে করে গরমে বান্দর জোড়া হয়ে শহর থেকে আসবে, আসার পরে ক্যাম্পাসে স্যাররা আসবেন, ক্লাসে বসে থাকবেন, স্যাররা আসবেন ক্লাস করার জন্য, কিন্তু স্যারদের কোনো খবর নেই। খবর নিয়ে দেখা গেল স্যার গেছেন কোন একটা পলিটিক্যাল প্রোগ্রামে, স্যার গেছেন কোন এক জায়গায় নিয়োগের কাজ করার জন্য, কারো কোন দিক দিয়ে ম্যানেজ করাবো সে চিন্তা করার জন্য, কিন্তু আমরা আসছি তার ক্লাস করার জন্য, সে আমাদের ক্লাস না নিয়ে উনি চলে গেছেন রাজনীতি করার জন্য। বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলা বিভাগের যে শিক্ষকরা আছেন ওনাদের অবস্থা যদি বলি, বাংলা বিভাগের শিক্ষক যদি হতে হয় আপনাকে অন্তত বাংলাটুকু তো সত্য কথা বলতে হবে ভাই। আপনি আমাদের বাংলা বিভাগে দিয়ে দেখেন, একজন টিচার দেখেন যিনি অন্তত বাংলাটা সত্য কথা বলতে পারেন ক্লাসরুমের সামনে, স্টুডেন্টের সামনে। যে ব্যক্তি বাংলা বিভাগের প্রফেসর হয়ে গেছেন, অথচ তিনি তার চাকরির উচ্চারণের টুন থেকে বেরোতে পারেন নাই। সম্মানিত শিক্ষকরা সরকারি কর্মক হয়েছেন, লেকচারার হয়েছেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি,
আমি আপনাদের চেয়ে বাংলা উচ্চারণে ভালো, কিন্তু আমি নিজে চট্টগ্রাম থেকে চট্টগ্রামে বড় হয়েছি, চট্টগ্রামের ভাষা আমার মাতৃভাষা। এখন আপনারা ছোট্টভাবে বাংলা বলতে পারবেন না, কিন্তু বাংলা বিভাগে প্রফেসর হয়ে যাবেন। এখন আমাদের বিভাগের সমস্যা ছিল হাজার হাজার, আমরা ক্লাসে এসে বসতে পারতাম না। যেদিন যেদিন ক্লাসে শিক্ষার্থীরা বেশি আসতেন, একটা নির্দিষ্ট শিক্ষার্থীদের অংশ একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করা লাগতো। আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। আমরা জোড়াই আন্দোলনে সক্রিয় ছিলাম। জোড়াই আন্দোলনে আমাদের বিভাগের শিক্ষকদের নির্লিপ্ততা, নীরবতা, সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। জোড়াই আন্দোলন পরবর্তী আমাদের বিভাগে বিভিন্ন সংস্কারের কথা বলেছিলাম। আমাদের বিভাগে বেঞ্চ সংকট, পানির সংকট, পুরাতন কলা অনুষদের বাথরুম সংকট, এই ধরনের যত সমস্যা আছে সবগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। এগুলো আমাদের কথা বলার ছিল না, এগুলো বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে নিশ্চিত করার কথা ছিল, বিভাগ থেকে আমাদেরকে নিশ্চিত করার কথা ছিল। আমরা যখন আমাদের ন্যায্য বা অধিকার গুলো চেয়েছি, এখন তা আমরা হয়ে গেছি তাদের চোখের বাড়ি। আমরা আমাদের অধিকার চাইছি, আমরা যেন অন্য কিছু চাই না। আমরা চেয়েছি আমাদের যেটা প্রাপ্য, সেটা বিশ্ববিদ্যালয় থেকে যেটা প্রাপ্য ছিল সেটা চেয়েছি। সেটা চাইতে গিয়ে এখন তারা আমাদেরকে স্কুলে মাদ্রাসায় কিছু একটা হলে শিক্ষার্থীদেরকে ব্যাগ দিয়ে পিটায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তো সেই কাজটা তারা করতে পারেন না। তারা বসে থাকেন, কখন পরীক্ষা আসবে, তখন পরীক্ষার খাতা তারা পাবে, সেই খাতার মধ্যে তাদের যাবতীয় স্বৈরাচারিতা সব উঠিয়ে দেবেন পরীক্ষার খাতার মধ্যে। সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের মাননীয় ভিসি স্যার, প্রভিসি স্যার মহোদয় এবং পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়, সবার প্রতি মূল্যায়নের সুযোগ করে দেয়া। কারণ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক এখন আছেন তাদের অধিকাংশই কিন্তু আওয়ামী ষড়যন্ত্রের আন্দোলনের পর। তারা চাইবে না যে যেসব শিক্ষার্থী আন্দোলনে সক্রিয় ছিলেন তাদেরকে সামনে ভবিষ্যতে ভালো কিছু করে যাতে তারা খাইতে পারে, চলতে পারে, তারা চাইবে না সেটা, এটা স্বাভাবিক। যারা টিচারদের নির্লিপ্ততার বিরুদ্ধে কথা বলেছে, শিক্ষকরা চাইবে তাদেরকে যেভাবে হোক তাদের জীবনটাকে একটা ধ্বংস করে দেওয়ার জন্য। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি, এই সমস্ত শিক্ষকদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন। যেসব ডিপার্টমেন্টে এখন আমরা ধরে রাখা হচ্ছে, সবগুলো ডিপার্টমেন্টে আপনারা খোঁজখবর নিয়ে তদন্ত করুন এবং বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য নিয়মতান্ত্রিকভাবে আপনারা আইন প্রণয়ন করুন। ধন্যবাদ। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কোনো ধারণা নয়। আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের সাথে একই ধরনের ঘটনা ঘটেছে আমাদের প্রভুবান। বন্ধুগণ, আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ে না, বাংলাদেশেরই মনে হয় কলোনিয়াল প্রথা এটা। আমাদের বিশ্ববিদ্যালয়ের মাস্টার আর শিক্ষার্থীদের সাথে টিকিআই মাস্টারের সম্পর্কে তারা অত্যাদেশ তখনই অত্যাদেশের কথা আনে যখন এই অত্যাদেশ দিয়ে আমাদের উপর রুল করা যাবে। বন্ধুগণ, অনেক কথাই বলা যায়, কিন্তু আমি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আহ্বান করব, এই লড়াই শুধু বাংলার নয়, এই লড়াই আমার, আপনার, আমাদের সকলের। বন্ধুগণ, যদি বাংলার কেউ কোনো সফলতা এনে দিতে পারে, আমরা যেমন গর্ববোধ করি, বাংলা ডিপার্টমেন্টের এই বিপদে তাদের পাশে এসে দাঁড়ানোর দায় আমাদেরও আছে। বন্ধুগণ, এই দায় থেকে আমি আজকে এইখানে এসে দাঁড়ালাম বাংলা ডিপার্টমেন্টের এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি এবং সমর্থন জানালাম। বন্ধুগণ, আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা অতি দ্রুত তাদের এই সমস্যার সমাধান করার ব্যবস্থা করেন, নতুবা বাংলা ডিপার্টমেন্ট যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে আমাদের ডাকলে আমরা আবারও চলে আসবো। তখন শুধু বাংলা ডিপার্টমেন্ট আসবে না, বাংলা ডিপার্টমেন্টের সাথে অন্যান্য সকল ডিপার্টমেন্ট মাঠে নেমে আসবে। এই সমস্যা আজকে তারা ফেস করে। আমি ব্যক্তিগতভাবে অনেক ডিপার্টমেন্টের অনেক বন্ধু, অনেক ছোট ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ ডিপার্টমেন্টের স্যারদের বিরুদ্ধে তাদের শব্দ উচ্চারণ করতে ভয় পাচ্ছে। তাহলে আমরা কি এখনো ফ্যাসিবাদের সেই দৌরাত্মের মধ্যে থেকে গেছি? আমরা আরো জানতে পেরেছি আজকে বাংলা ডিপার্টমেন্টের রেজাল্টের যে বিপর্যয়, একজন শিক্ষার্থীর পক্ষে সবচেয়ে লজ্জাজনক দিনটি হচ্ছে সেদিন যেদিন তাকে তার শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়াতে হয়। আজকে আমরা বাংলা বিভাগের 54 ব্যাচের শিক্ষার্থীরা সেই দিনটি দেখতেছি দুঃখজনকভাবে। আমাদের যে রেজাল্ট হয়েছে মাস্টার্সের গত 26শে মার্চ, সেখানে আমরা দেখতে পেরেছি নজিরবিহীন ফলাফল, 26শে মে নজিরবিহীন ফলাফল বিপর্যয়, যেখানে আমাদের অনার্সের মাত্র 9 জন শিক্ষার্থী 3 পয়েন্টের নিচে পেয়েছিল, সেখানে মাস্টার্সে আমরা দেখতে পেয়েছি প্রায় 63 জন শিক্ষার্থী 3 পয়েন্টের নিচে পেয়েছে। এটি আসলেই
মানে অস্বাভাবিক, এরকমটি আসলে কখনো হয়নি বিভাগের ক্ষেত্রে। তো আমরা দাবি জানিয়েছি প্রশাসনের কাছে, আনুষ্ঠানিকভাবে আমরা দরখাস্ত করেছি যাতে ফলাফল পুনর্মূল্যায়ন করা হয় এবং নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এবং বিভাগের বাইরের শিক্ষকদের মাধ্যমে যেন ফলাফল পুনর্বিবেচনা করা হয়। আমরা আশা করব প্রশাসনিকভাবেই কার্যকরী ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আসলে আমরা অনেক কথাই তো শুনলাম, আমরা শুনলাম কিভাবে আসলে প্রশাসন নিয়মের নাম করে একটি অন্যায়কে নিয়ম বানিয়ে তারকে অপমানিত করছে। বন্ধুগণ, আমরা জুলাই অভ্যুত্থানের কথা বারবার বলছি এই কারণেই যে আমাদের এটিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুগণ, আমরা বারবার বলেছি যে স্বৈরাচারী ব্যবস্থা, স্বৈরাচারকে আমরা হটিয়েছি, সুতরাং এবার আমাদের কাজ স্বৈরাচারী ব্যবস্থাকে হটানো। আমাদের প্রশাসন, আমাদের বিভাগগুলো আমাদেরকে এই আশ্বাসই দিয়েছিল যে তারা আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু আজ 11 মাস পেরিয়ে গেলেও তাদের থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না। আমাদের ভিসি মহোদয় বলছেন যে তিনি এই অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহযোগিতা করবেন, কাজ করবেন, কিন্তু 11 মাস পেরিয়ে গেলেও সামনে জুলাই মাস চলে আসবে, 1 বছর আমাদের যে জুলাই ভুটান তার 1 বছর পূর্তি হতে চলেছে, কিন্তু প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ আমরা দেখছি না। বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, তারা কিভাবে সেখানে শিক্ষকদেরকে মূল্যায়নের পদ্ধতি নির্মাণ করেছে, শিক্ষকদেরকে মূল্যায়নের সিস্টেম তারা নির্মাণ করেছে। তারা যদি করতে পারে, আমরা কেন করতে পারবো না? এই প্রশ্ন আমি প্রশাসনের সকলের কাছে রাখছি, আমরা বিভাগের সকলের কাছে রাখছি। বন্ধুগণ, এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য উদার মন মানসিকতা দরকার। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য একটি শিক্ষার্থীদেরকে সন্তান হিসেবে গণ্য করার মানসিকতা দরকার। কিন্তু তাদের এই আচরণ আমাদের রেজাল্টের মধ্য দিয়ে যেভাবে আসলে তাদের মনের যে কথাগুলো, তাদের মনের যে আক্রোশগুলো বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম, এর মধ্যে দিয়ে আমরা বুঝলাম তাদের মধ্যে কোনো উদারতা নেই। যে শিক্ষকের মধ্যে কোনো উদারতা নেই, সে কিভাবে শিক্ষক হয়? বন্ধুগণ, এই প্রশ্নটিও এই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে সকল শিক্ষকদের কাছে আমি রাখছি। আমি এর আগে উল্লেখ করেছি যে আইন বিভাগের রোমান কিভাবে এখনো বিচার বহির্ভূত ভাবে ওই ধরনের বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে না নিয়ে গিয়ে তাকে চাকরিতে বহাল রাখা হলো। সেই যে বিভিন্ন শিক্ষার্থীর সাথে নানা ধরনের অন্যায় বিচার করেছে, সেগুলো কি প্রশাসন জানে না? সেগুলো কি এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে না? সকলেই জানে, কিন্তু সকলে জানা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে কেন সকলে শিক্ষার্থী যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করার কোনো উদ্যোগ দেখাচ্ছে না? এই প্রশ্নটাকে আমরা আরো জোরালোভাবে রাখতে চাই এবং আমরা মনে করতে চাই যে কাল বিলম্ব না করে শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হোক, শিক্ষার্থীদের যে শিক্ষকদের মূল্যায়নের যে দাবি সেটি মেনে নেওয়া হোক, এবং একই সাথে আমাদের বাংলা বিভাগের 54 ব্যাচের যে শিক্ষার্থীরা যে এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, তাদের যে প্রহসনমূলক রেজাল্ট ফলাফল সেটাতে বাতিল করা হয় এবং একই সাথে যাতে রেজাল্ট পুনর্মূল্যায়নের সুযোগ আইনিভাবেই তৈরি করা হয়। কারণ এটি হলে ক্যাম্পাসে একমাত্র যে স্বৈরতান্ত্রিক শিক্ষকদের স্বৈরতান্ত্রিক আচরণ, শিক্ষকদের একচেটিয়া ক্ষমতা, শিক্ষকদের একচেটিয়া যে কাজ বা কাজগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্ত হব, স্বৈরতন্ত্র থেকে আমরা মুক্ত হব এবং একটা গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের পথে আমরা এক ধাপ এগিয়ে যাব। বন্ধুগণ, এই বলে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আন্দোলনে যারা যারা সংগতি প্রকাশ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সবাই অনেক কথা বলছে, আমি একটু ব্যতিক্রম ধর্মী কথা বলে শুরু করব। যেমন আমাদের যে 73-এর অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের অনুসারে 4টা বিশ্ববিদ্যালয় চলে, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের যে বাংলা বিভাগ, সেই বাংলা বিভাগের দিকে যদি তাকাই, এবারে যে ফলাফল হলো, এই ফলাফলের পারিপার্শ্বিক যে দিক, তার সাথে যদি আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একই সেশনের রেজাল্ট কম্পেয়ার করি, তাহলে আমি দেখবো যে আমাদের রেজাল্টটা কোথায় এবং তাদের রেজাল্টটা কোথায়। তাহলে আমরা কি মেধাবী না? আমরা কি ভর্তি পরীক্ষা দিয়ে আসিনি? এই প্রশ্নটা নিশ্চয়ই জাগে। আর যদি আমরা নিশ্চয়ই ভর্তি পরীক্ষা দিয়ে আসি, তাহলে আমাদের প্রশ্নের মান কি খারাপ ছিল? তাহলে এই প্রশ্নের মানও যদি খারাপ হয়, তাহলে এই দায়টা কার উপর বর্তায়? আমি সেই প্রশ্নটা উত্থাপন করলাম প্রশাসন এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকরা যদি শুনে থাকে তাদের কাছে। এছাড়া আরো বেশ কয়েকটি কথা আছে আমার। যেমন আমি যদি চাকরি পরীক্ষা দিতে যাই, স্বাভাবিক আপনি বলতে পারেন যে শিক্ষার সাথে তো কর্মসংস্থানের খুব একটা সংযোগ নেই, কিন্তু আমাদের বাস্তবতা, আমাদের দেশের যে প্রেক্ষাপট, এক্ষেত্রে আপনি শিক্ষার সাথে চাকরিটাই সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি একটি চাকরির পরীক্ষা দিতে যান,
তাহলে আপনি আপনার একাডেমিক রেজাল্ট যে মানে রেজাল্ট নিয়ে যাবেন, ঠিক আপনার সমপরিমাণ অন্য একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন তুলনামূলক না অত্যাধিক বেশি সিজিপিএ নিয়ে কম্পিটিশনে যাবে, তখন তাকে কিভাবে মূল্যায়ন করা হবে এবং আমাকে কিভাবে মূল্যায়ন করা হবে সেই প্রশ্নটাও আমি রেখে গেলাম। এছাড়া আমার আরো বেশ কয়েকটা প্রশ্ন আছে, যেমন অর্ডিন্যান্স কি বাইবেল? নিশ্চয়ই না। অর্ডিন্যান্স তো পরিবর্তন করাই যায়, মানুষ মাত্রই ভুল হবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। তাহলে খাতা কাটতে গেলে মানুষের কি ভুল হচ্ছে না? তার মানে একটা খাতা কি শতভাগ সর্বসময় সেটা সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে? তাহলে এই অর্ডিন্যান্স তো বলে যে হ্যাঁ সবসময় খাতা সঠিক মূল্যায়ন হয় না, খাতা তো সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না। তাহলে অর্ডিন্যান্স পরিবর্তন করতে সমস্যা কোথায়? কেন বোর্ড পরীক্ষা যদি হয়ে থাকে, সেই বোর্ড পরীক্ষা 15 লাখ 20 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে যদি পরিবর্তন করতে পারে সেই প্রশ্ন, তাহলে এখানে আমাদের একটা বিভাগ কেন, আমাদের লিমিটেড শিক্ষক, সেই শিক্ষক লিমিটেড স্টুডেন্টের মধ্যে কেন সেই খাতাটা মূল্যায়ন করার সুযোগ থাকবে না? এই প্রশ্নটা আমি আমার শ্রদ্ধা শিক্ষকরা নিশ্চয় শুনছে, না শুনে থাকলে কোনোভাবে যদি শুনে থাকে আমি তাদের কাছে অনুরোধ করলাম। আমার আরো বেশ কয়েকটি পয়েন্ট আছে, আমি একটু বলি। প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে আমার একটি অভিযোগ বা কথা আছে। প্রশ্নপত্র মানদাতার আমলের এই সিস্টেমটা আর কয়দিন চলবে? 100 মার্কের পরীক্ষা কিংবা 90 মার্কের পরীক্ষা আমি বিগত বছরের আগের বছর বাদ দিলাম, তার আগের বছরটা দেখে যাব, সেখান থেকে প্রশ্ন আসবে। কেন বিশ্ববিদ্যালয়ের পড়া কি এটা? আমার তো তাই মনে হয় না, কিন্তু চলছে এবং শতভাগ ডিপার্টমেন্টে এই নিয়মেই চলছে। আরো একটি আমার প্রশ্ন আছে, আমাদের বিভাগে, আমরা তো এখনো স্নাতকোত্তর পর্যায়ে পড়ছি, আমাদের বিভাগে অ্যাটেন্ডেন্স নামে একটা বিষয় ছিল এবং অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট, বেশ কয়েকটা এরকম নীতি নিয়ম ছিল। কিন্তু আমার এই বিষয়ে কয়েকটা কথা আছে। আমি আমার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারের রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত আমি আমার একটা ক্লাস টেস্ট কিংবা একটা অ্যাসাইনমেন্ট কিংবা আমার অ্যাটেন্ডেন্সে কত পেয়েছি আমি সঠিকভাবে সেটা জানি না। কেন? সেই দায়িত্ব কি বিশ্ববিদ্যালয় বা আমার শিক্ষকদের নেই? তাহলে আমাকে কত দিচ্ছে, আমার বন্ধুকে কত দিচ্ছে, আমার অগ্রজ কিংবা অনুজকে কত দিচ্ছে, সেটা তো তাহলে গোপনীয় রাখা হলো। আমি কত মার্ক পেলাম আমার প্রশ্নে, সেটা কি গোপন রাখার বিষয়? নিশ্চয় না। তাহলে যে গোপনীয়তা রাখা হলো সেখানে স্বজনপ্রীতি হচ্ছে কিনা, কোন শিক্ষককে কোন ছাত্র অত্যাধিক সুযোগ দিচ্ছে কিনা, রাজনৈতিক বিবেচনা করছে কিনা, সেই প্রশ্নটাও তো রয়ে গেল। আমি এই প্রশ্নটাও আবার উত্থাপন করলাম। সর্বশেষ আমি যে কথাটা বলবো, অনেক অনিয়ম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। শিক্ষক, গুরু, আমি সব সময় মনে করি যে শিক্ষকের সম্মান সর্বতুল্য। সেই সম্মান রেখে আমি বলতে চাই যে আপনাদের অনেক কিছু করার আছে, সেই দায়টা এড়িয়ে যাবেন না। আপনাদের দায়িত্ব থেকে এড়িয়ে গেলে সেই দায়টা আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্মের উপরে পড়বে। সো আপনারা, আমরা আমাদের সন্তান তুল্য মনে করে আমাদের যে ন্যায্য বিষয় আছে সেটা নিয়ে কাজ করবেন এবং পরবর্তীতে আমরা যাতে একটি সুন্দর ভালোভাবে বেঁচে থাকতে পারি সেই অঙ্গীকারে সেই পথ চলা একসাথে চলবেন। সর্বশেষ আরেকটি কথা বলে আমি শেষ করব, আপনাদের সকলের মঙ্গল হোক এবং ভালো থাকুন। আন্দোলনের অন্যতম সহযোদ্ধা আমাদের এবং আমাদের চোখ হারিয়ে আমাদের আন্দোলনে অবদান রাখা, এবং তাকে আমরা আজকে কথা এখানে সেই কথা বলবে, আপনারা কথা শুনবেন। উপস্থিত সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি যে 24 পরবর্তী বাংলাদেশ তা হবে অত্যন্ত স্বচ্ছতা নির্ভর, আর আমি কি ভুল করি, কি দোষ করি, এগুলো অত্যন্ত স্বচ্ছভাবে আমার সামনে উপস্থাপিত হবে, আমরা এটাই চাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের যে 73 অধ্যাদেশ, 73 অধ্যাদেশের দোহাই দিয়ে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে আমাদের ফলাফল বিষয়গুলোকে, আমরা নিজেরা জানি না আমরা কতটুকু কি ভুল করেছি, আমাদের কি দোষ। আমাদের শিক্ষকেরা তো আমাদেরকে শিক্ষা দেয় যে ভুল থেকে শিক্ষা নেবে, কিন্তু আমি কি ভুল করেছি ওটা যদি না জানতে পারি, শিক্ষাটা নেব কোথেকে? আমি প্রশ্ন রেখে গেলাম আমাদের প্রশ্নের প্রতি। আমাদের চোখের উপর দিয়ে, অঙ্গের উপর দিয়ে যখন এই নতুন প্রশাসন আসে, ওনারা নিজেরাই বলেছিল যে শিক্ষার্থী বান্ধব হয়ে ওনারা সর্বোচ্চ পর্যায়ে কাজ করবে। ওনারাই কথা দিয়েছিল যে খাতা পুনর্মূল্যায়ন সহ যা যা আসে শিক্ষার্থী বান্ধব ওই ডিসিশনগুলো বাস্তবায়ন করে দেখাবে। কিন্তু অত্যন্ত লজ্জাজনক ভাবে উঠতে হয়, আজ প্রায় 1 বছর তো চললো, কিন্তু ওনারা ওনাদের কথাটাই এখনো বাস্তবায়ন করতে পারে নাই। এছাড়াও আমরা বারবার দেখেছি যে এর পূর্ব বিভিন্ন ডিপার্টমেন্টে ফলাফল বিপর্যয় হয়েছে, আর ওরা একইভাবে আমাদের মতো
আন্দোলন সংগ্রামে করতে বাধ্য হয়েছে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা কি সারা জীবন আমাদেরকে রাস্তায় রাখবেন? আপনাদের কি পাঠ্যপুস্তকে ফিরে যেতে দিবেন না? আপনারা কি শুধু এক ডিপার্টমেন্টের পর অন্য ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হোক, ওরা আবার আন্দোলন করুক? আপনারা তো কথা হওয়া এরকম করার কথা দেন নাই। আপনারা তো বলেছিলেন যে শিক্ষার্থী বান্ধব হয়ে যা যা করা দরকার তা করবেন, কিন্তু অত্যন্ত হতাশাজনক বলতে হয় আমরা আপনাদের কাছ থেকে কিছুই পাইনি। আমরা আকুল আবেদন জানাই, আমরা যে 24 পরবর্তী বাংলাদেশ, আমরা স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই। কেননা কি ভুল করেছি এবং ওখান থেকে শুধরানোর যে উপায়, এটা তো আমার মৌলিক অধিকার, এটা তো আমার জানার অত্যন্ত আমার আপনারও জানার দায়বদ্ধতা আছে, আমারও জানার অধিকার আছে। তো তারপরও অধিকার থাকা সত্ত্বেও আমরা কেন জানতে পারতেছি না? আর আমরা 73 অধ্যাদেশের দোহাই দিয়ে আমাদের বিভিন্ন সময় যে আপনারা যে ঝুলাই দেন, এটা আমরা মানি না। কেননা আমরা দেখেছি আপনাদের যেগুলা পক্ষে যায় ওগুলার জন্য তখন 73 অধ্যাদেশ টেনে আন, আর যখন একটু বিপক্ষে চলে যায় তখন বলেন যে না এটা করা যাবে, এটা আইনে নেই। কিন্তু আইনের বিরুদ্ধে গিয়েও যখন আপনাদের স্বার্থে প্রয়োজন হয় তখন ঠিকই আপনারা কাজ করেন, কিন্তু শিক্ষার্থীদের বিষয়ে আসলে আপনারা তখন অন্য মানুষ করে দেন, ডাবল স্ট্যান্ডার্ড প্রকাশ করেন। আমরা প্রশাসনের কাছে অত্যন্ত আবেদন জানাই, আমাদের যে 18-19 সেশনের ভাইদের যে ফলাফল বিপর্যয় তার খাতা পুনর্মূল্যায়নের। কেননা যদিও আমার আগের বক্তা বলে গিয়েছে শিক্ষার উদ্দেশ্য কখনো চাকরি নয়, শিক্ষার উদ্দেশ্য শিক্ষাই অর্জন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের এখান থেকে যাওয়ার পর আমাদেরকে কোনো না কোনোভাবে রুটির ব্যবস্থা করতে হবে, এটা তো সত্য। আর যে রেজাল্ট হয়েছে 80% শিক্ষার্থী আসলেও নবম গ্রেডের যে বর্তমান জব ওখানে অ্যাপ্লিকেশনও করতে পারবে না, এটা অত্যন্ত দুঃখজনক। তাই প্রশাসনের কাছে আকুল নিবেদন যে আমাদের বড় ভাইদের যে খাতা পুনর্মূল্যায়ন করা আর ওনাদের যে ইনজাস্টিস হয়েছে এটা কিছুটা হলো আমাদের পরীক্ষণের একটা সুযোগ করে দেওয়া। ধন্যবাদ। 54 ব্যাচের ফলাফলের চিত্র যদি আমরা দেখি, এটা নিয়ে যে কেউই সন্দেহ প্রকাশ করবে। সেখানে আমাদের বিভাগের পরীক্ষা কমিটির সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারা কি সন্দেহ প্রকাশ করেনি কিনা আমি জানি না, তবে এটা যে কেউই দেখলে একদম পরিষ্কার বুঝবে যে এখানে কোনো কিছু তো আছে বিষয়। এটা একদম প্রতিহিংসার শিকার, এটা আমরা আসলে বুঝতেই পারি। তো আমি জানি না এত বছর যে শিক্ষকরা আমাদেরকে 3.50 দিয়েছিলেন, আমি ব্যক্তিগতভাবে বলছি আমার অনার্সের রেজাল্ট ছিল 3.50, সেখানে আমার মাস্টার্সে এতটা স্ট্যান্ডার্ড কমে গেছে যে আমার ফলাফল 3.13 হয়ে গেছে। আর এটা আমাকে মেনে নিতে হবে, কারণ হচ্ছে আমাদের শিক্ষকরা বলেছেন যে লিটারেচারে খুব বেশি পয়েন্ট ওঠে না, এখন এটা আমাদের মেনে নিতে হবে। তো আমি অবশ্যই চাই যে আমাদের এই প্রতিহিংসামূলক হয়রানিমূলক ফলাফলের পুনর্মূল্যায়ন হোক, আমরা সবাই একটা ন্যায়ের আশা করি। তো ধন্যবাদ। সাথে সংহতি বক্তব্য রাখতে এসেছেন অর্থনীতি বিভাগের 19-20 সেশনের শিক্ষার্থী মাহফুজুর রহমান। আমি তাকে বক্তব্য নেওয়ার জন্য ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় সহযোগবৃন্দ, আজকে বাংলা ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত 54 বেচের যে রেজাল্ট দোষের ঘটনাকে কেন্দ্র করে এই মানববন্ধনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে রেজাল্ট দোষের স্বৈরাচারী একটা মনোভাবের বহিঃপ্রকাশ, এটা কিন্তু আমাদের জুলাই গণ অভ্যুত্থান এবং আমাদের যে অধিকার পরিপন্থী পুরোপুরি। একজন স্বৈরাচারীরা যেমন চাইলে একজনকে তার লাইফ ধ্বংস করতে পারতো, এই আমাদের শিক্ষকরা যদি এরকম হয়, কিছু দুষ্ট চক্রের শিক্ষকদেরকে বলছি, তারা চাইলে কি একজন শিক্ষার্থীকে তাকে তার লাইফটা ধ্বংস করতে পারে, যেটা স্বৈরাচারের মতো। আমি বাংলা ডিপার্টমেন্টকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা মানববন্ধন আয়োজন করার জন্য। এটা শুধু বাংলা ডিপার্টমেন্ট কেন্দ্রিক না, এটা পুরো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হওয়া উচিত, কারণ এটা আমাদের লাইফের সাথে রিলেটেড। একজন শিক্ষক সে চাইলেই একজন শিক্ষার্থীকে তার রেজাল্ট ডাউন করে তার ক্যারিয়ারে হ্যাম্পার করাতে পারে। এই ব্যাপারগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমার অধিকারের জন্য কথা বলতে হবে। তো আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এগুলো আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে এসেছি, এক হলো আমাদের 54 ব্যাচের বাংলা বিভাগের যে ফলাফল, সেই ফলাফলটি বাতিল করে, প্রশাসনের ফলাফলটি বাতিল করে আমাদের পরীক্ষার ফলাফল মূল্যায়নের জন্য খাতা মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, এটা আমাদের প্রধান দাবি। আমাদের দ্বিতীয় দাবি হলো শিক্ষকদের যে লেকচার, আমাদের প্রশ্নপত্র, আমাদের শিক্ষকদের যে কর্মকাণ্ড, এগুলোর যে একটা মূল্যায়ন দরকার, সেই মূল্যায়নের সুযোগ যাতে আইনিভাবেই আমাদের করে দেওয়া হয়, সেই দাবি আমরা উপস্থাপন এখানে করছি। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগে সকল শিক্ষার্থীকে এই আহ্বানই রাখছি যে আপনারা
অতীতে ভুক্তভোগী হয়েছে। যদি অতীতে ভুক্তভোগী হয়ে না থাকেন তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই হবে। সুতরাং আমরা চাই আপনারাও আমাদের সাথে যুক্ত হন। আমাদের সাথে যুক্ত হয়ে যে গণতান্ত্রিক সংস্কারের কথা আমরা বলছি, যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি, সেই দাবিগুলো বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন বা আমাদের সহযোগী হয়ে উঠুন। বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে প্রোগ্রামের শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি আফসানা মিমি, 54তম ব্যাচ, বাংলা বিভাগ। যে আসলে কি আপনারা এনে আপনাদের মুখটা একটু দেখেন, আমাদের চাষাভুষা বাংলা আসলে কিন্তু এরা যারা বুঝে না, তারা বুঝে ফার্স্ট ক্লাস পেয়েছে কিনা। আমি জানি, আমার কথা আমি তো বলতে পারি, আমার অনেক বন্ধুদের কথা আমি জানি 2.96 এখানে অনেকেই পেয়েছে। আমি আসলে জানি যে 2.96 বর্তমানে সময়ে আমরা আসলে কতটুকু অযোগ্য, মানে আমরা শিক্ষার্থী হিসেবে কতটুকু অযোগ্য, যাতে করে আমাদের একটা বেচে 15 থেকে 16 জন কিভাবে 2.96 পায় এবং 63 জন কিভাবে মাস্টার্স রেজাল্টে 3 পয়েন্টও পায় না। এটা আসলে যেখানে আমাদের অনার্সের ফাইনাল রেজাল্টে 9 জন, যেখানে 9 জন সেকেন্ড ক্লাস পেয়েছে, মাস্টার্সের সাথে কিভাবে 63 জন হয়, এটা আসলে আমার আসলে বোঝানো হয় না। আমরাও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্লাস নিয়ে অনেকে পড়ে, আমরা আসলে নির্দিষ্ট মানদণ্ড অল্প হলেও আমাদের সেই যোগ্যতা আছে। আমরা অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি। তো স্যার আপনার হয়তো পিএইচডি আপনাদের থাকতে পারে, আপনাদের অনেকগুলো থিসিস পেপার থাকতে পারে, যদি সেগুলো অনেক গল্প আমরা জানি। আমাদের বিভাগের কোনো শিক্ষক সম্পর্কে আমি কোনো আপত্তিকর মন্তব্য করতে চাচ্ছি না, আমি কোনো কিছু আপনাদের যোগ্যতা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু দয়া করে একটু আপনারা যদি আমাদের এই যে প্রহসনটা আপনারা করেছেন, সেটা আমরা মনে করছি অবশ্যই এটা পুরো পরিকল্পিত এবং ইচ্ছাকৃত। কারণ আমরা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে 54 ব্যাচ, আমাদের এই বাংলা বিভাগ, আমাদের যে মুরাদপুরের মাটিতে, আমাদের এই হাটাজারি 1 নম্বর গেটের মাটিতে আমাদের এই বাংলা বিভাগের ছেলেরা যে কিভাবে লড়াই করেছে, ঝাঁপিয়ে পড়েছিল, আমরা ফেসবুক স্ট্যাটাস বলে বিভিন্ন জায়গায়, আমরা সব জায়গায় আমরা অ্যাক্টিভ ছিলাম। এবং আমাদের বাংলা বিভাগ কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগের মধ্যে একটি। তো আমরা মনে করছি, ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, আগে তো দর্শনধারী, তারপর গুণ প্রচারী। এখন আমার এই সিজি নিয়ে যদি আমি কোনো কর্পোরেট সেক্টরে, কোনো একটা প্রাইভেট ব্যাংকে যদি আমার সিভিটা ড্রপ করি, এই সিজি যখন দেখবে আমার 2 পয়েন্ট, ও শুরুতেই বলে নেই এই 2 পয়েন্ট দিয়ে আমি কি আবেদন করবো, আমার তো যোগ্যতাই নাই। ন্যূনতম 3 পয়েন্ট দিয়ে আবেদন করতে হয়, সেখানে আমি 2 পয়েন্ট দিয়ে তো যোগ্যতাই পাবো না। আর যাদের একদম কাটায় 3 আসছে, তারা যদি আবেদনও করতে পারে, তারপর এই সিজি দেখে শুরুতেই শর্ট লিস্ট করবে না। এখন আপনারা বলবেন, হ্যাঁ তুমি সরকারি চাকরির জন্য আবেদন করো, তুমি বিসিএস এর জন্য প্রস্তুতি নাও, সারাদিন খেটে ইটের উপর শুয়ে শুয়ে বিস্কিট খেয়ে সারাদিন প্রস্তুতি নাও। তাহলে এই প্রস্তুতি আমি নিলাম, নেওয়ার পরে তখন এই যে আমি না হয় একটা এভারেজ স্টুডেন্ট, আমি না হয় বলতেছি আমি 2 পয়েন্ট পাইছি, আমি কাটায় 3 পাইছি। আমার যে বন্ধু বান্ধবী যারা হচ্ছে অনার্সে 5.0 ছিল, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য আবেদন করতে পারতো। মাস্টার্সের এতটাই ধস নেমেছে ওদের রেজাল্টের উপর, ওরা হচ্ছে 5.0 থেকে কিভাবে 3-তে কাটায় চলে আসতে পারে। আমার পাশেরই বান্ধবী, ওর 5.0 ছিল, ওর ইচ্ছা ছিল হয়তো কোনো একটা ইউনিভার্সিটির শিক্ষকের জন্য আবেদন করবে। এখন আবেদনের যোগ্যতা নেই, যোগ্যতা যেখানে নাই সেখানে নিজেকে কিভাবে প্রমাণ করবে? ওর যেখানে, আমরা এমন না যে আমাদের পরীক্ষা সবার খারাপ হয়েছে, 1-2 জনের পরীক্ষা 1-2বার খারাপ হইতে পারে, 1-2 জনের হতে পারে, 2 জনের হতে পারে। যদি আমাদের খারাপ হতো, আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার টিচাররা কি দেখেইনি? যখন যে রেজাল্ট শিট রেডি করেছেন, তিনি কি দেখেননি যে এতগুলো ছেলে মেয়ে হচ্ছে 2 পয়েন্টের নিচে পেয়েছে? তাদেরকে উচিত ছিল না একটা একাডেমিক মিটিং এর মাধ্যমে একটা পরামর্শ করা, যে এতগুলো ছাত্রছাত্রী কিভাবে খারাপ করতে পারে, কোর্স টিচারের সাথে আলোচনা করা? তাহলে এই রেজাল্ট নিয়ে আমি কোথায় যাব? এই দায় কে নেবে? এই দায় কি আমি নেব? না, এই দায় শুধু আমার ডিপার্টমেন্টের টিচারের। এই দায় আমার ভবিষ্যৎ কুরবানি করেছে আমার ডিপার্টমেন্ট টিচার। আমাদের 54তম স্টুডেন্টদের সবার ভবিষ্যৎ কুরবানি করেছে আমার ডিপার্টমেন্টের টিচার। এই দায় দিতে হবে। এই দায় দিয়ে আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব, অতি তাড়াতাড়ি আমাদের খাতা পূর্ণ মূল্যায়ন করে আমাদের যে যতটুকু প্রাপ্য নম্বর সেটা যেন দেওয়া হয়, এবং আমাদের ভবিষ্যতে যেন আমরা আগাতে পারি। আমাদের পিছিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কুরবানি করা হয়েছে এই রেজাল্টের মাধ্যমে। হয়রানি বন্ধ করতে প্রশাসন যদি এবং বিভাগ যদি দৃশ্যমান পদক্ষেপ না নেয়, ফলাফল যদি আমরা না পাই, তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব, এবং এই লড়াইয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই যুক্ত হওয়ার জন্য। এই বলে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।